পার্বত্য চট্টগ্রামে যেটি হয়েছে, একটা ভুয়া ইস্যুকে বানিয়ে এটা করা হয়েছে। পতিত যে সরকার পাপ কাজ করতে করতে তারা পাপের মধ্যে এমনভাবে নিমজ্জিত হয়ে গেছে যে এই পাপ ছাড়া তারা আর কিছু বোঝে না বলেই তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, বাংলাদেশের মালিক জনগণের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র, বিভিন্ন রকমের অপকৌশল, বিভিন্ন রকমের এই সমস্যার তৈরি করার চেষ্টা করছে এবং চেষ্টা করে তৈরি করেও যাচ্ছে। এইগুলি পার্বত্য চট্টগ্রামের বিষয় তাদের মধ্যে অন্যতম। শিবিরের যে বিজয় হয়েছে এটাকে তারা বলেন যে ভূমিধস বিজয়। এই বিজয়ের কারণে আগামী নির্বাচনে একটি প্রভাব পড়বে, যে কারণে জামায়াতের ক্ষমতায় যাওয়ার একটি সুযোগ রয়েছে। আপনি কি মনে করেন কিনা যে জামায়াত আগামীতে ক্ষমতায় যেতে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ তথা ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আর একেবারে অভিনন্দন জানাচ্ছি ভোটার ছাত্রছাত্রীদেরকে। তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছে নিজের খুশি মতো, কোনো প্রভাব ছাড়া, কোনো বাধা ছাড়া, কোনো জোর জুলুম ছাড়া তারা নিজেদের যে ইচ্ছা এটার বহিঃপ্রকাশ তারা ব্যালটের মাধ্যমে দিয়েছে। এই জন্য ছাত্রছাত্রীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, সঙ্গে সঙ্গে নির্বাচিতদেরকেও অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, নির্বাচনে এটার একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, এটি একটি পূর্বাভাস। কিন্তু জাতীয় নির্বাচন আর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন এক নয়, মৌলিক অনেক তফাৎ আছে। জাতীয় সংসদের নির্বাচনের সময়ে এই দেশের মানুষ, মালিক ভোটারগণ জাতীয় স্বার্থ দেখবেন। জাতীয় স্বার্থ দেখতে গিয়ে তারা যেগুলি দেখবেন যে কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নৈতিকভাবে মনোবল সম্পন্ন, জীবন গেলেও জাতীয় স্বার্থ বিক্রয় তারা করবেন না, এমন দলকেই তারা ভোট দেবেন বলে আমি বিশ্বাস করি। যারা নড়বড়ে, যাদের এই চরিত্রে সংকট আছে বলে ভোটাররা মনে করে, যারা স্বার্থের জন্য নির্বাচন করে বলে ভোটাররা মনে করে, যারা এই নিজের সুনাম কামাবার জন্য বা নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নির্বাচন করে বলে জনগণ মনে করে, আমি বিশ্বাস করি এইবার জনগণ যদি স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তারা এই ধরনের খারাপ মনোভাবাসম্পন্ন প্রার্থীদেরকে প্রত্যাখ্যান করবে। যদি তারা অবাধে ভোট দিতে পারে, নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, স্বাধীনভাবে ভোট দিতে পারে, ভয়ভীতিহীনভাবে ভোট দিতে পারে। এখন আসুন, কোন দল জয়লাভ করবে? জয়লাভ করবে ওই দল যেই দলের নেতৃবৃন্দ দৃঢ় আস্থাশীল, যেই দলের নেতৃবৃন্দ চারিত্রিক বলে বলিয়ান, যেই দলের নেতৃবৃন্দ জীবন গেলেও দেশকে কোথাও বিক্রি করবেন না, ওই দলটি জয়লাভ করবে, সেটি যে দলই হোক। এই প্রশাসন দিয়ে নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার, তারা কি সুষ্ঠু অবাধ লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলে, এই নির্বাচন কি উপহার দিতে পারবে বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি এবং পারবে বলে বিশ্বাস করি বলেই বলছি। প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের সঙ্গে প্রায় 15-20 দিন আগে, অর্থাৎ আমার এই রাজনৈতিক বদলের আগে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল। কিছু রাজনৈতিক বিষয়াদি নিয়ে আমরা আলোচনা করেছি। আর
নির্বাচনের বিষয়টি এমন যে নির্বাচন কমিশন যদি শক্তিশালী থাকে, অটল থাকে, নিজের মনোবলকে অটল রাখে এবং স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চায়, তাহলে নির্বাচন কমিশন এটা করা সম্ভব, সরকার যতই দুর্বল হোক, তাতে কিচ্ছু আসে যায় না। এবি পার্টি কি বিএনপি জোটে যেতে পারে নাকি জামায়াত জোটে যেতে পারে? আরেকটু প্রশ্ন এখানে করে রাখি, সেটি হলো যে আপনি চলে আসার কারণে এটার কি ব্যাপক প্রভাব এবি পার্টিতে পড়বে কিনা, এবি পার্টি কি ভেঙে যেতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। এখন এবি পার্টি কোনো জোটে যাবে কিনা এটা আমার জানা নেই, এটা এবি পার্টি ভালো বলতে পারবে। আর এবি পার্টি ভেঙে যাবে কিনা বা কয়েক ভাগ হবে কিনা, আপনি চলে আসার কারণে এটার প্রভাব পড়ে ভেঙে যাবে কিনা, আমার মনে হয় না যে এমনটা হবে। এবি পার্টিতে এখনও যারা নেতৃবৃন্দ আছেন তাদের নৈতিক মনোবল সম্পর্কে আমার তো জানা আছে, তারা যথেষ্ট নৈতিক মনোবল সম্পন্ন। এবি পার্টি অন্তত আরও বেশ কয়েক বছর টিকে থাকবে, যতই দুর্বল হোক না কেন। সবল হলে তো আরও দীর্ঘদিন টিকে থাকবে এবং তারা টিকে থাকুক রাজনৈতিক ময়দানে, এটি আমি প্রত্যাশা করি। কিন্তু এবি পার্টিকে তো মানুষ বলে যে এবি পার্টি হলো জামায়াতের বি টিম, আসলে এরকম কিনা? কথাটা একদম ভুয়া। জামাতের বি টিম না এবি পার্টি। এবি পার্টি একটি স্বতন্ত্র রাজনৈতিক দল এবং জামাত ইসলামীর সঙ্গে এবি পার্টির আদর্শগত বিরোধ আছে, রাজনৈতিক কোনো বিরোধ নাই। আদর্শগত বিরোধ তো থাকবে। জামাতে ইসলামী একটি আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল, আর এবি পার্টি ভিন্ন, এই বিরোধটা আছে। জি, আমরা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে এখনো আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রামে খুব সহিংসতা হচ্ছে। আমরা দেখেছি যে সেনা অফিসাররা ওখানে রক্তাক্ত হয়েছে, সরকারি কর্মকর্তারা রক্তাক্ত হয়েছে এবং পাহাড়ি বিভিন্ন অঞ্চলের মানুষজন আন্দোলন চলছে। 144 ধারা ছিল, এটা ভঙ্গ করে আন্দোলন হয়েছে। আসলে কি এই আমরা যে বলি যে পাহাড়ি মানুষ ক্ষুদ্র নৃগোষ্ঠী, এরপরে তারা অমুক অঞ্চল, বাংলাদেশি হিসাবে কি এটা একটি বৈষম্য কিনা যে তারা অমুক তারা অমুক? এখানে তো সবাই বাংলাদেশি। আপনি সঠিকভাবে বলেছেন, আমরা সবাই বাংলাদেশি। এইটা বুঝতে পারার মতন মন মানসিকতা এবং জ্ঞানের যথেষ্ট অভাব আমাদের রয়েছে। এটা গেল একটা দিক। পার্বত্য চট্টগ্রামে যেটি হয়েছে, একটা ভুয়া ইস্যুকে বানিয়ে এটা করা হয়েছে। পতিত যে সরকার, যারা এই দেশে ক্ষমতায় টিকে থাকার জন্য গণহত্যা পর্যন্ত চালিয়েছে, আর ক্ষমতায় থাকতে হত্যা, খুন, গুম, ধর্ষণ, সম্পদ লুট, বিদেশে সম্পদ পাচার, মামলা, মোকদ্দমা, জেল, জুলুম, একটু চুল পরিমাণ বিরোধিতা কেউ করলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে তার হামলা, তার বিরুদ্ধে মামলা, এইগুলি করে তারা টিকেছিল। তাদের পতন হয়েছে। পতন হওয়ার পরে আশ্চর্যজনক বিষয় হলো এই, তাদের একজনের মাঝেও এত মানুষকে গণহত্যা করে খুন করা, এত মানুষকে গুম করা, এত সম্পদ লুণ্ঠন করা, বিদেশে এত সম্পদ পাচার করায় চুল পরিমাণ কোনো অনুশোচনা তাদের নেই। তারা এই দেশের মানুষকে ভিক্ষার ঝুলি ধরিয়ে দেওয়ার পরেও, লুটপাট করার আর কিছু না থাকার পরেও, গণ আন্দোলনের মুখে তারা পালিয়ে যাওয়ার পরেও, যারা গর্ব করে বলেছিল তারা পালায় না, পালিয়ে যাওয়ার পরেও তাদের মনের মধ্যে কোনো অনুশোচনা নেই। এই কারণে পাপ কাজ করতে করতে তারা পাপের মধ্যে এমনভাবে নিমজ্জিত হয়ে গেছে যে এই পাপ ছাড়া তারা আর কিছু বোঝে না বলেই তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, বাংলাদেশের মালিক জনগণের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র, বিভিন্ন রকমের অপকৌশল, বিভিন্ন রকমের এই সমস্যার
তৈরি করার চেষ্টা করছে এবং চেষ্টা করে তৈরি করেও যাচ্ছে। এইগুলি পার্বত্য চট্টগ্রামের বিষয় তাদের মধ্যে অন্যতম।